আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। একটাই কথা আছে বাংলাতে, মন আর বুক মিলে একসাথে এসে হলো বন্ধু, বন্ধু আমার। কারা কারা বন্ধু আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে? তবে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে আছে অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। সে চাপ সরকারের জন্য বেড়েছে মার্কিন সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI এর সফরের কারণে। IRI এর প্রতিনিধি দলের কাছে জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া দরকার বলে মত দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের প্রকাশ্যে বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশে রাজনীতি নেই, যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া। প্রশাসন, বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে। সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে। তার মানে ইউনূস যাচ্ছেন, তত্ত্বাবধায়ক ফিরছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইঙ্গিত। ডক্টর ইউনূস সরকারের ভিতরে তোলপাড়। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনকে বয়কট করা হবে, এরকমই এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির GM কাদের। এবং এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরে জাতিসংঘ থেকে কঠোর চাপ আসছে। তো দর্শক, আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে, কি ঘটতে চলছে, সম্পূর্ণ ভিডিওটি শুনলেই এবং দেখলেই মূল বিস্তারিত জানতে পারবেন। দর্শক, চলুন কথা না বেড়ে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে, জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে, আর 3% লোক আর জামাত এবং নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে কি হবে? ইলেকশন করতে গেলে এটা কোনো ইলেকশন হবে না। যে ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে ফেসিবাদ বলি, যেই পতন খেলার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম, এই সরকার একই কাজ করছে এবং ওরা ঐক্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছেন। সেখানে তার দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে একটা ঐক্য করার চেষ্টা করছেন। এইটা একটা আমি মনে করি বড় ধরনের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশীদার তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না। আপনারা যা মনে করছেন তা হবে না। শেখ হাসিনার মতো লোক সমস্ত বিশ্বের সমস্ত বড় বড় শক্তি যাকে সমর্থন দিয়েছিল, সমস্ত সংস্থা এবং যত ধরনের ইনস্টিটিউশন আছে, প্রতিষ্ঠানকে নিজের কব্জা করে উনি রাখতে পারে নাই। বাংলাদেশের মানুষ তাদেরকে লাঠি দিয়ে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ 2 মিনিট লাগবে না। এইরকম পাতানো খেলার রাজনীতি, যে খেলায় আমাদের নেতা, আমাদের চিফ অ্যাডভাইজার যেটা বলেন যে আমার নিয়োগদাতা কিছু মানুষ এবং তাদের আবার কিছু বড় জামাত ইসলাম বলে তাদের নিয়োগদাতা নাকি আবার জামাতকে তারাই নাকি এই ছাত্রদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রাখছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, তাদের একটি দল আছে। এইটার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না। যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। যাদের নিজস্ব দলে যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না, সেটা একটি পাতানো খেলা নির্বাচন। একটাই কথা আছে বাংলাতে, মন আর বুক মিলে একসাথে এসে হলো বন্ধু, বন্ধু আমার। কারা কারা বন্ধু আজকের দিনে বন্ধু শত্রুতে পরিণত হয়েছে? তবে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন, সরকার, প্রশাসন, সশস্ত্র বাহিনী বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে নির্বাচন কিভাবে হবে। তবে যেই নির্বাচনটা সামনে সংঘটিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোন রকম সুযোগ নেই। এটা আইনি প্রক্রিয়ায় টেকনিক্যালি এটাকে সিস্টেম করে দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিলে নির্বাচনটাই হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে মনের ভাষাটা, সেটা প্রকাশ করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দর্শক, জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে এই মুহূর্তে বয়কট হয়েছে বা বাতিল হয়েছে আইনের কোনো ধারা বা কোনো মাধ্যমে আমরা কিন্তু এখনো দেখি নাই যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার NCP, গণ অধিকার পরিষদ অনেকে আছেন, জাতীয় পার্টি বা জামাতও সামহাও জাতীয় পার্টির ইস্যুতে একটা নেগেটিভ অবস্থানে কিন্তু তারা আছে। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না,
নাকি জাতীয় পার্টি নির্বাচন করবে না, নাকি জাতীয় পার্টি নির্বাচন হতে দিবে না। এটা তিনটা আলাদা আলাদা এখানে পয়েন্ট তৈরি হয়। প্রথমত, জাতীয় পার্টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ভয়টা কাজ করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে এত বছর গেল 16-17 বছর এক ধরনের অস্তিত্ববিহীন। শুধুমাত্র সংসদে রওশনের সাথে দেখতাম আন্টি না দাদি পানটান মনো চিবাইতো, চাবাইয়া কথা কইতো, আর এর বাহিরে রওশনের সাথে এবং জিএম কাদেরের লড়াই, চুন্নু ভাইয়ের লড়াই, এগুলোই আমরা দেখছি। আর ওই রকম মাঠের রাজনীতিতে কোনো ভূমিকা বিরোধী দল হিসাবে সংসদে মাঝে মাঝে বক্তব্য থাকলেও ওই রকম আমরা দেখি নাই। আবার ভারতের কাছেও এই জাতীয় পার্টির একটা মুড়িদানা আছে বিজেপির কাছে, কারণ বিজেপির সিদ্ধান্তে জিএম কাদের সাহেব কথা বলতেন না, তো এরকম নানান বিষয় কিন্তু আমরা দেখে আসছি, তাই না? এখন এই জাতীয় পার্টির হঠাৎ করে যে সাহস তৈরি হচ্ছে, অথবা জাতীয় পার্টি নির্বাচন হতে দেবে না, এইটার ব্যাকবোনটা, মেরুদণ্ডটা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ। এটা কেন? আওয়ামী লীগ তো নির্বাচনে সরাসরি আসার সুযোগ হবে না। এখন জাতীয় পার্টির 330টা আসনে কি প্রার্থী আছে এই মুহূর্তে কারা? সেখানে টেকনিক্যালি আওয়ামী লীগের যারা ফ্লোটিং ভোটার, তারা সবাই মনে করতেছেন এই সরকার বা আগামী দিনে বিএনপি বা জামাত যারাই আসে তারা তাদেরকে মিথ্যা মামলা দিবে, হয়রানি করবে। আর প্রশাসনে না থাকলে ভাই আপনি পিঠ বাঁচাতে পারবেন না, কারণ রাষ্ট্র প্রশাসনকে বেসিস করে চলে। রাজনৈতিক দলগুলোর মূল ক্ষমতাই হচ্ছে আসলে আমাদের প্রশাসন। অলরেডি কথা হচ্ছে যে আপনার জামাত ইসলামের অভিযোগ, ডয়চে ভেলেতে আসছে নিউজ, যে বিএনপি অলরেডি আমাদের যারা পুলিশ আছেন এই মুহূর্তে 70 থেকে 80% পুলিশ বিএনপি পন্থী। এটা জামাতের অভিযোগ, ডয়চে ভেলের আজকের নিউজ, জিনিসটা আপনারা দেখছেন। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সময় এই পুলিশ প্রশাসন যেমন আওয়ামীকরণ হয়ে গেছিল, বিএনপির সময় বিএনপিকরণ হয়ে যাবে। কারণে আওয়ামী লীগকে দৌড়াবে ধরবে, জাতীয় পার্টির দৌড়াবে ধরবে। সো পাওয়ার কানেক্টেড হওয়া জরুরি। তো এই সকল কারণে আওয়ামী লীগ টেকনিক্যাল ওয়েতে জাতীয় পার্টির কাউকে দাঁড়া করাবে, অথবা আওয়ামী লীগ থেকে যাদের বিরুদ্ধে মামলা টামলা নাই, পলাতক না, সরকার তো বলছে পলাতক না হলে আপনি দাঁড়াইতে পারবেন। এখন রাজনীতিভাবে আওয়ামী লীগের বড় কোনো ব্যানার ট্যানার ছিল না। সো আওয়ামী লীগ প্ল্যান বিসি হিসাবে যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিতে পারে অফলাইনে, যে ঠিক আছে এই এলাকা থেকে অমুকটা দাঁড়া করাই দাও। আর যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে সবাই কিন্তু গণহারে ভোট দিবে। আবার হতে পারে যে জাতীয় পার্টি কোনো একটা ক্যারেক্টার দাঁড়া করাই দাও, তারা আওয়ামী লীগ সবাই গণহারে ভোট দিবে। এখান থেকে জাতীয় পার্টি কিন্তু একটা বড় অংশ এবার নির্বাচনে কিন্তু পাশ করে ফেলবে। এটা কিন্তু বাস্তব, কারণ ভোটার তো দেশে আছে, পালাইছে ধরেন সারা বাংলাদেশে 50,000 নেতা কর্মী সর্বোচ্চ। বাকি যে ভোটারটা আওয়ামী লীগের যে সমর্থন আছে এখনো মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ বলে বা অনেক বিশ্লেষকরা বলেন 30 to 35% তাদের ভোট ব্যাংক আছে। সো এই ভোট ব্যাংকটা কোথায় যাবে? এটা জাতীয় পার্টির উপর দিয়ে যাবে, অথবা প্ল্যান বিতে কাউকে দাঁড়া করলে তার উপর দিয়ে যাবে। সো জাতীয় পার্টি নির্বাচনে আশাটা বন্ধ করার জন্য অনেকে যে পায়তারা করছেন, এটা কিন্তু আসলে সফল হবে না। আর যদি সফল হয়ও তাহলে জাতীয় পার্টি বলছে নির্বাচনে হতে দিবে না। ইভেন জাতীয় পার্টি যদি মাঠে নামে তখন আপনি দেখবেন যে হাজার হাজার মানুষ পিছনে কানেক্ট হয়েছে। অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কানেক্ট হবেন, যাদের পোস্ট পদবি নাই। ভাই দেখেন রাজনীতি। তো আপনি কি মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে ঘোষণা দিয়েছেন আসলে কি এটা বাস্তব? তিনি পারবেন বা এরকম কোনো কিছু হবে? আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যৌথ চিঠি পাঠিয়েছে। এর আগে থেকে অনেকগুলো বিদেশি রাষ্ট্রদূত বিষয়টি সরকারের নজরে এনেছে। আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এমন ঘোষণার পর আদৌ নির্বাচনের পরিবেশ আছে কি না তা যাচাইয়ের জন্য বিভিন্ন দেশের প্রভাবশালী সংস্থা বাংলাদেশে আসা শুরু করেছে। বর্তমানে বাংলাদেশে এসে বিভিন্ন দল, সংগঠন ও প্রতিনিধিদের সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি বা NIMD। আগামী 25 থেকে 31 অক্টোবর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ সফরে আসবে কমনওয়েলথ সেক্রেটারির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দল। দর্শক, IRI এবং কমনওয়েলথ টিমের রিপোর্টের উপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষক আসা এবং নির্বাচনী সহযোগিতার বিষয়টি চূড়ান্ত হবে। এক কথায় অধ্যাপক ইউনূস যে বিশ্বকে নির্বাচন করে দেখিয়ে দিতে চান সেটির সফলতা অনেকখানি নির্ভর করছে এর উপর। বাংলাদেশের সফরে আসা এসব বিদেশি সংস্থাগুলো সরকার অনুমোদিত দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পাশাপাশি তারা সরকারের তোপের মুখে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলছে। ফলে সরকার একতরফা ভাষ্যের বাইরের তথ্য পাচ্ছে IRI সহ সংগঠনগুলো। ফলে এসব বৈঠক সরকার নীতি নির্ধারকদের জন্য তৈরি করছে অস্বস্তি। প্রতিনিধি দলের সদস্যরা 21 অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেখানেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। সরকার শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনের বিষয়ে কাজ করছে। তবে সরকারের দাবির অসরতা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে IRI এর কাছে। মাঠ পর্যায়ে তাদের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের নীতিতে কি প্রভাব ফেলবে সেটি বড় প্রশ্ন হয়ে উঠছে। 23 অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের IRI প্রতিনিধি দল। সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না। ঢাকার একটি হোটেলে হয় এই বৈঠক। জাতীয় পার্টির দাবি, একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে না। এতে দেশের দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বৈঠকের আগে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে GM কাদের অন্তর্বর্তী সরকারকে তুলো ধুনো করেন, বলেন গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইন শৃঙ্খলা কোনো সময় এত খারাপ ছিল না। GM কাদের বলেন, আওয়ামী লীগকে যে বাদ দেওয়া হয়েছে এর কোনো অর্থ নেই। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না বলে দাবি করেন GM কাদের। তিনি বলেন, জাতীয় পার্টিকেও বাদ দেওয়া হয়েছে।
আর 3% লোক নিয়ে তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন। তারা এই ইলেকশন করতে গেলে সেটা কোনো ইলেকশন হবে না। সরকার একটি সূত্র বলছে অদৃশ্য এক চাপে জাতীয় পার্টিকে সরকার সমাবেশ করতে দিতে বাধ্য হয়েছে। সরকারের একজন নীতি নির্ধারক বলছেন বিষয়টি খুব রহস্যময়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলোর সহজ টার্গেটে পরিণত হয় জাতীয় পার্টি। ঢাকা শহর সারা দেশে আক্রান্ত হয় জাতীয় পার্টির কার্যালয়। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। বিশেষ করে ঢাকায় তাদের রাজনৈতিক কার্যালয় একাধিকবার জ্বালিয়ে দেওয়া হয়। গত 5 অক্টোবর কাকরাইলে জাপা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক সময় জাতীয় পার্টির সমাবেশে পুলিশি হামলার দৃশ্য দেখা গেছে। সবশেষ কাকরাইলে দলের কার্যালয়ের সামনে 11 অক্টোবর আয়োজিত সমাবেশ পুলিশের হামলায় পণ্ড হয়ে যায়। পুলিশ সেদিন সরকার উচ্চ পর্যায়ের নির্দেশে দলটি নেতাকর্মীকে দাঁড়াতেই দেয়নি। তার মাত্র 2 সপ্তাহের মধ্যে সরকারের নাকের ডগায় ব্যান্ড দলের বাদন আর নেতাকর্মীদের স্লোগানের মাঝে কার্যালয়ে হাজির হয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। অদৃশ্য চাপ ছাড়া এভাবে রাতারাতি দৃশ্যপট পাল্টে যাওয়াটা বাস্তবে নয়, উপন্যাসে বা নাটকে দেখা যায়। সরকার ওই নীতি নির্ধারক মনে করেন অনেকটা ভস্ম থেকে জন্ম নেওয়া ফিনিক্স পাখির মতো উৎসব মুখর হয়ে উঠছে জাতীয় পার্টির কার্যালয়। উপজেলা দিবস উপলক্ষে তারা শুধু বর্ণাঢ্য আয়োজন করেনি, উল্টো সরকারকে শাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হতে দিবে না। এটা বিদেশিদের কাছে দলটি বার্তা পৌঁছে দিল। কমনওয়েলথের টিমটি আসার আগে সরকার এই মুহূর্তে কোনো দলের উপর বল প্রয়োগ করে বিদেশিদের কাছে ভুল বার্তা দিতে চায় না। 23 অক্টোবর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুজিগার লুটোজো নির্বাচন কমিশনকে বলেছেন তারা নির্বাচনে বহু দলের অংশগ্রহণ চায়। সরকারের সূত্রগুলো বলছে বিদেশি সংগঠনগুলোর কাছে সরকার অনেক মিত্র দলও বলছে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না। এমনকি সরকার প্রেসক্রিপশনে একদিন আগে আইআরআই প্রতিনিধি দল জাতীয় পার্টির আরেক অংশের সঙ্গেও আলোচনা করে। সেখানেও তোলা হয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন তারা নির্বাচনমুখী দল, সব সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই। এদিকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বার্তা সংস্থা এডকে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। জনাব জয় অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে ইসলামপন্থীদের ক্ষমতায় আনার জন্য কারচুপি নির্বাচনের পরিকল্পনার অভিযোগ করেছেন। দর্শক, একদিকে বিদেশি সংস্থাগুলোর চাপ, অন্যদিকে সফররত সংস্থাগুলোকে নির্বাচনের পরিবেশ আছে এমন পরিস্থিতি দেখাতে হচ্ছে। সরকারি সূত্রগুলো বলছে সরকারের জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটি এখন বিস্ফোরা হয়ে গেছে। আইআরআই এর প্রতিনিধিরা সরকারের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত 52টি দলের মধ্যে 25টি দল নিয়ে জাতীয় ঐক্য হয় কিভাবে, বাকি দলগুলোর বিষয়ে সরকার কি ভাবছে। অর্ধেকের বেশি নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার কিভাবে আশা করে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আন্তর্জাতিক চাপ বাড়ায় সরকারকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিষয়টি নিয়ে 22 অক্টোবর সরকারের কিংস পার্টি এনসিপির সাথে বৈঠকে অধ্যাপক ইউনূস ও তার 3 উপদেষ্টা আলোচনা করেছেন। সরকার এক্ষেত্রে বিকল্প কৌশল নিয়ে রেখেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি নানামুখী চাপের কারণে তুলে দিতে হয় তাহলে সরকার আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এর মধ্যে আইসিটি অ্যাক্টে 20 ধারা সংযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের হলেই সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা হারাবেন। কিন্তু আইসিটিতে মামলা আছে 84টি আর জুলাই আন্দোলনের মামলা আছে 834টি। এই মামলাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আইনকে শক্ত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সরকার। সে লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 23 অক্টোবর এই অনুমোদন দেওয়া হয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে আদালত কাউকে পলাতক ঘোষণা করলে তিনি আর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। এতদিন পলাতক থেকেও প্রতিনিধির মাধ্যমে প্রার্থিতা সাবমিট করে নির্বাচন করা যেত। আইনটি যে আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারি নেতাদের ঠেকাতেই করা হয়েছে সেটি পরিষ্কার উপদেষ্টা আসিফ নজরুলের কথায়। পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। যেদিন আদালত আপনাকে আসতে বলছে, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আসছেন না, তখন আদালত পলাতক ঘোষণা করে। দর্শক, এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সরকারের সূত্রগুলো বলছে এই সংশোধনীটি শুধু আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাবে না, যদি কেউ নির্বাচনে অংশ নিতে চায় তাকে দেশে আসতে হবে এবং আসলে গ্রেপ্তার হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য এমন একটি পরিস্থিতি সরকার তৈরি করতে চায় যাতে দলটি কোনো সময় না পায়। সংবাদ সংস্থা এপির কাছে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে এনেছেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন নির্বাচনী প্রস্তুতির সময় না দিলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, কারণ অন্তর্বর্তী সরকার অধীনে ব্যাপক রাজনৈতিক হয়রানি ও মানবাধিকার লঙ্ঘন চলছে। দর্শক, সরকার এমন কৌশলগুলো শুধু যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তা নয়, বরং অনেকেই মনে করছেন ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি অনেক বড় ইস্যু হিসেবে কাজ করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায়, আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঘণ্টা। দেশে বিদেশে এখন
একটি প্রশ্ন ঘুরছে, ইউনূস তুই কবে যাবি? ইউনূস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ। যে সরকার 2024 সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল, তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি, নেই জনগণের অনুমোদন। তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে, বিচারপতিদের সই জাল করে 106 ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে। কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই। ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি। এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা। আজ 7 সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া, যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পাই আমরা। সেটি হচ্ছে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন, কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন। তিনি স্মরণ করিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতেই। তৎকালীন ত্রয়োদশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমত্যের ফল, যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থার পরিবেশ তৈরি হয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল, মানে আওয়ামী লীগ সরকার। কিন্তু পরে আওয়ামী লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ক্ষমতায় ফেরা তো দূরের কথা। আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটি বাতিল করা হয়। কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন। বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয়, কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন। কোনো নির্বাচনী হয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়া মানা হয়নি, এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি। এই সরকারের সিদ্ধান্ত, নিয়োগ, পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে। এমন প্রেক্ষাপটে বিএনপি, জামায়াত ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারও এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এই ব্যবস্থাই পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক কাঠামোয় যেতে হবে। প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। ফখরুলের বক্তব্যের ভেতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে। তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে, দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন। এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না, বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে। ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র। এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে, হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউনূস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য, কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না। রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা, প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে, কিভাবে ফিরবে, এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে, মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইউনূস যদি চলে যায়, প্রায় সবার মুখেই এক কথা, যেই থাকুন ইউনূস থাকছেন না। দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ। আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে, দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। আওয়ামী লীগ তা পারেনি, বিএনপি তো পারেইনি। যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে। আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ, আদালত, রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে, তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয়, বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলে কি হবে? প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোডম্যাপ তৈরি হবে। দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে। তৃতীয়ত জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে। এই তিনটি বিষয়ই ইউনূস সরকারের জন্য খুব বিপদ, কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায়। আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা। এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ। তবে সব দিক থেকে ইঙ্গিত একটাই, ইউনূসের দিন শেষ, তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না, কেউ না কেউ এসে জায়গা দখল করে। পৃথিবীর সব দেশে এটা সত্য, এবারও তাই হবে। কিন্তু এবারের পরিবর্তনটা ভিন্ন, কারণ এটি জনগণের চাওয়া থেকে উঠে আসছে, দলীয় ষড়যন্ত্র থেকে নয়, বা সন্ত্রাসীদের দ্বারা দখল করা নয়। মানুষ এখন শুধু পরিবর্তন চায় না, বৈধতার পুনর্জন্ম চায়। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো দর্শক, আপনারা কি তাদের সাথে একমত, তাদের বক্তব্যের সাথে একমত, এবং বাংলাদেশে কি হতে যাচ্ছে এরকম বিষয়ে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মতামত থেকে থাকে, এবং আওয়ামী লীগ দেশে ফিরবে কি ফিরবে না, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কি হবে না, এই বিষয়ে যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে।